বাঁশি নয়। আমার মনে হচ্ছিল আমি দূর থেকে প্রেমের আর্তনাদ শুনছিলাম, ভালোবাসার আহ্বান শুনছিলাম। আমি মুগ্ধ, আমি বরাবরই পছন্দ করি। যাই হোক দর্শকবৃন্দ, আজকে এমন একজন মানুষকে আমরা অতিথি করেছি যার বাঁশির চাইতে সম্মোহনী যে ক্ষমতাটা, ওনার যে সুরটা বার হয়, এটা দিয়ে মানুষ মোহচ্ছন্ন হয়, মানুষকে কাছে টানা যায়। এবং এই ব্যক্তি তার সুরের মূর্ছনায় মানুষকে বিমোহিত করে তোলে। আমার তার বাঁশি শুনে প্রায় মনে হয় লোকটার জীবন বোধহয় কষ্ট থেকেই আজকের এই সাফল্যতা। তার এই সাফল্য বারবার আমাকে পিছিয়ে নিয়ে যায়। না জানি কতটা দুঃখ সহ্য করে এতদূর এসেছেন, কারণ এত সুন্দর বাঁশির আওয়াজ হতো না যদি উনি সেই সুখের মানুষ হতো। আসুন আলাপ করা যায়। কাজী ভাই, এই যে বাঁশির সুর, আপনি নিজেকে কখনো বিমোহিত হন যতটা মানুষ হয়? আমি যদি না হই তা আরেকজন তো হবে না। আমার হৃদয় যদি না কাঁদে আমি তো আরেকজনকে কাঁদাতে পারবো না। সুতরাং আমি আগে নিজে কাঁদি, তারপরে না অন্য কেউ কাঁদবে। নিজেকে জানেন, নিজেকে বুঝতে শেখেন। সুরটা কি? সুরটা একদম ঐশ্বরিক ইবাদত, এবং এটা আমি মনে করি এ দিয়ে সব কিছু করা সম্ভব সুর দিয়ে। তা নাহলে অসুর হতো। সুর আর অসুর, সুর আছে ভালোবাসার প্রতীক, সুর আছে ইবাদতের প্রতীক, সুর সবই। আর অসুর আছে অশুভ শক্তির প্রতীক। তো সুতরাং আমি সুর নিয়ে খেলা করি, সুর নিয়েই চলতে খুব পছন্দ করি। গোধূলি লগ্ন, সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তটুকু, একটি হলো গভীর রাত, একটি হলো ভোরের সূর্য উঠি উঠি, কোন সময়টায় আপনার কাছে বাঁশি ধরতে মন চায়? আমার সকালবেলা তো আমি প্রতিদিন রেওয়াজ করে তারপরে আমি স্টুডিওতে আসি প্রতিদিন, এবং আমি সারাদিনই যখনই সুযোগ পাই তখনই বাজাই। এবং সন্ধ্যা আমার একটা অনেকগুলো সিডি আছে, অ্যালবাম আছে, আপনি জানেন। ওই অ্যালবামের অনেক কিছু আছে। কক্সবাজারে যে সূর্যটা ডুবাটা দেখা, ওই সময় আমি ওশানিক ডাক বলে একটা সেটা আমি করেছিলাম। মানে সমুদ্রের বিকেল, সমুদ্রের বিকেলটা কেমন হতে পারে, সাজের পাখিটা কেমনভাবে আসতে পারে, তখন কি কি হওয়া উচিত। আপনি কি জানেন ওই মহান আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করছেন মনে হয় এই জন্যই, কেন আপনার এই ঠোঁটে বাঁশিটা এত জীবন্ত হয়ে ফোটে? আল্লাহ পাক না দিলে আমি তো এটা 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 সিম্পল একটা মানে বাঁশ ছাড়া আর কিছু না, সেটা কয়েকটা ছিদ্র, সেদি এত সুন্দর সুর হবে কেন। এবং মাওলানা জালালউদ্দিন রুমির একটা কথা আছে যে বাঁশি কেন কাঁদে, তার মূলের কাছে যাওয়ার জন্যে তার আমি এবং ফরিদা পারভিন আমরা কোনিয়াতে গেছিলাম ওনার মাজারে, মাওলানা জালালউদ্দিন রুমির মাজারে। সেখানে সারাক্ষণ বাঁশি বাজে। এই বাঁশের ঝাড় থেকে যখন আমি বিচ্ছিন্ন করলাম, ও তার ঝাড়ের কাছে, তার সম্প্রদায়ের কাছে, তার মূলের কাছে যাওয়ার জন্য ও কাঁদতে থাকে। সুতরাং আমিও আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার সুরের কাছে সারাক্ষণ নিবেদন করি, এবং আমি নিজেকে অবগাহন করি এবং নিজেকে সারেন্ডার করে ফেলেছি সুরের কাছে। আচ্ছা, এই বাঁশি এটা নর আর নারীর মধ্যে প্রেম সৃষ্টি করে, প্রেমের যোগান দেয়। আবার এই বাঁশির সুরে যখন তারা বিচ্ছেদে কাঁদে, তাদের কান্না অনেক দ্রুতগতিতে চলে যায় এই বাঁশির সুরে। সব বাঁশি সুরে। হিন্দু মাইথোলজির যদি বলেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, রাধা তার বাঁশির জন্য পাগল থাকতো। বাঁশিটা এমন একটা তার নিজস্ব সম্মোহনী শক্তি আছে। আপনি যে কোনো একটা রাখালো দূর থেকে যদি বাঁশি বাজায়, তাই আপনি অনেক দূর থেকে দেখবেন এছাড়া যখন ভেসে আসে আপনার মনটা উদাস হয়ে যাবে। একদম সত্যি কথা। আচ্ছা, একটু হালকা চলে আসি, আমরা একটু খেলা খেলি। এখানে যে কোনো একটি খাম নেবেন এবং একটি কাগজ মধ্যে থেকে বার করবেন। থ্যাংক ইউ। মনে মনে যা ভাবছিলাম তা আসেনি, এসেছে উল্টোটা, সুখ। আপনার এই জীবনে আমার বিশ্বাস, কেন জানি না, আপনাকে দেখে আমার মনে হয় সুখের ভাগটা খুব কম।
হাজার রজনীর থেকে একটি রজনী ভালো হবে, সেটা ভালোবাসার রজনী যদি হয়, সেটা যদি ভালোবাসা হয়, তা শত হাজার বছরের থেকেও ওটা ওখানে অনেক সুখ একদিনের, ওই যে ভালোবাসা। আপনার ঠোঁটে বাঁশি কখন উঠে এ জীবনে প্রথমবার? সেটাও একদম ছোটবেলা, সেটা আমি বলতে পারবো না। তখন থেকেই? তখন থেকে একেবারে। মনে আছে যতটুকু মনে পড়ে, সেটা কত বছর হয়? সেটা আমার বয়স তো এখন 70 ঊর্ধ্বের, 4 বছর ওখান থেকে বাদ দেন, যখন মানুষ স্কুলে যায় না। একটা মিনিট এই তো একটু ঘোরেন তো, দেখো তো ওনাকে 70-এর ঊর্ধ্বে মনে হয়? দেখেন প্রত্যেকে না করছে। না, ওটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। আচ্ছা, বাঁশি বাজানো, হয়তো ধরাটা, ফো দেওয়ার নিয়মটা হয়তো শিক্ষার ব্যাপ্তি ঘটতে পারে, কিন্তু আপনি কি চাইলেই 10টা গাজী ভাই তৈরি করতে পারবেন? না, কোনোদিন সেটা সম্ভব না। সেটা আর শিল্পী যুগে যুগে শতবর্ষে একবার আসে, প্রকৃত রিয়েল শিল্পী। এবং শিল্পী কেউ তৈরি করতে পারে না। ফেরদৌস সাঈদকে কেউ বানাই দেয়নি। ফেরদৌস সাঈদ আল্লাহ প্রদত্ত হয়, এবং সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টি আছে শিল্পী, সেটা যুগে যুগে হয় না, শতবর্ষও হয় না। রবীন্দ্রনাথ 100 বছরে আর একবার হবে না, নজরুল 100 বছরে হবে না। আপনি যদি বলেন ফরিদা পারভীনের মতন একজন আর্টিস্ট 100 বছর হবে না, আপনি লতাজি 100 বছরে আর হবে না। এটা তো যুগে যুগে আসে, শত বছরে আসে। আপনার নাম যখন চলে আসলো, আমি তুলতাম, তো সুযোগের অপেক্ষায় ছিলাম কখন তুলব। এই জীবন সঙ্গিনী চলে গেল, আমাদের সবারই অনুভূতিতে আঘাত করেছে। একটি বাস্তবসম্মত মানুষ, যার কণ্ঠে শুধুই দরদের সাথে কথাগুলো শুনতাম, কিন্তু আপনার সহধর্মী, আপনার সঙ্গে তার জীবন কেটেছে বহু বছর। আজকে উনি চলে গেল, এই একাকিত্ব বোধ থেকে কিছু বলবেন না? অনেকগুলো দায়িত্ব দিয়ে গেছে আমাকে। হসপিটালের লাস্ট সময় এসে উনি বারবার বলেছেন অচিন পাখি সঙ্গীত একাডেমি তার নিজের হাতে তৈরি করা, সেটা কি হবে? আমি বললাম সেটা থাকবে। তুমি গান বাজনা ছাড়বা না তো, তুমি তো বাঁশি ছাড়বা না। আমি বললাম না। উনি একটা পাড়া গায়ের একটা সাধারণ একটা গানকে, যেটা সঙ্গীত ছিল না, যেটা লোকসঙ্গীতকে মানুষের মুখে মুখে ঘুরত, সেই লালন সাইজির গানকে উনি সারা পৃথিবীর দরবারে, বাংলাদেশের সুধী সমাজে, বড়লোকদের ড্রয়িং রুমে নিয়ে একটা সঙ্গীতের রূপ দিয়েছেন। এটা লালন গীতি বলা হচ্ছে, লালন সঙ্গীত বলা হচ্ছে। এটার মেন যদি সে না থাকতো, সে না গাইতো, তাহলে এটা কোনোদিন বঞ্চিতই থাকতো। লালন কি ছিল? লালন কি ছিল এটা আজকে সারা পৃথিবীতে লালন ইউনেস্কো জরিপেও লালন ভাব সঙ্গীতের শিরোমণি লালন ফকিরকে বলা হয়। আমার মনে হয় লালন ফকির এবং ফরিদা পারভীন একে অপরের পরিপূরক। যদি মনে করি গাজী ভাই চলে যাওয়ার পরে এই সুর কোথায় পাবো? জীবন্ত মানুষ হয়তো রেকর্ড থাকবে, এমনকি কিছু করা যায় যেখানে এই সুর, এক্স্যাক্টলি এই সুরের ছোঁয়া না আসুক, একটু তাদের ভিতরে কি এটা ঢোকানো যায় যে তোমরা বাঁশির ভিতরে ঢোকো, চেষ্টা করো, এমন কোনো কিছু কি? আমি আমার অচিন পাখি সঙ্গীত একাডেমিতে আমার বাঁশির ক্লাস হয়, আর্টের ক্লাস হয়, গানের ক্লাস হয়, গিটারের ক্লাস হয়, তবলার ক্লাস হয়। আমার বহু ছাত্রছাত্রী এখন যারা বাজায়, তারা ম্যাক্সিমাম সবই আমার ছাত্র, আপনি জানেন। এবং দেশের বাইরেও কিছু ছাত্রছাত্র আছে, তারাও আমার কাছে শেখে। আমি চেষ্টা করি, এবং আমি বলেছি যে এটা শুধু তোমরা কমার্শিয়ালি নিও না, এটাকে তোমার এর ভিতরে ঢোকো। এর ভিতরে ঢুকে গেলে, শরীরের ভিতরে যখন ঢুকে যেতে পারবে, তখন দেখবে আমি হয়তো পয়সার জন্যে বা আমি একটু জীবন জীবিকার জন্যে হয়তো সবার সঙ্গে বাজাচ্ছি বা করছি, আমি ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু আমি যখন নিজে বাজাই, আমি যখন ফরিদা পারভীন আর আমি যখন যুগল বাজাতাম দেশে বিদেশে, তখন যে একটা মধুর বেরোয় আসতো সুধা, বললাম যে সুরের যে একটা আকুতি, সেটা প্রকাশ পেত। সেটা আপনিও জানেন, আপনি বহুবার সেটা শুনেছেন, বহুবার সেটা দেখেছেন, সেই সখ্যতা দুজনে, এটা কেউ কাউকে। এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর মতন মানুষও, আমি ডেট্রয়েটে মানে যে আমেরিকাতে একটা প্রোগ্রামে বঙ্গ সম্মেলনে, সেখানে গিয়ে বলছে যে আমেরিকাতে
যে বলছে যে ওরা দুইজন একটা আলাদা পৃথিবী করে ফেলেছে, সেখানে বড় বড় ওস্তাদরা, ওস্তাদ আমজাদ আলী খান, বিক্রম ঘোষ, এটা একেবারে সত্যি কথা। বলছে যে এটা এটা শুধু এটা যে না স্বাধীনতা দেখবে, নয়। না থাক কাছে বসে শুনবে, তারা ছাড়া বলা মুশকিল। আচ্ছা, যদি আমরা সত্যি এই বাঁশির এটাকে সংরক্ষণের জন্য পর্যায়ক্রমে চেষ্টা করি, কাদের আগে এগিয়ে আসা উচিত, সুর কি করে বেঁচে থাকা যায়, তাদের মাধ্যমেও সবাই কর্তৃপক্ষ যদি শুনতে পারে, প্লিজ অন টু দি ক্যামেরা। আমি সরকার কাছে তো অবশ্যই বলবো, শিল্পী যুগে যুগে আসে না, শতবর্ষে একবার দুইবার আসে। যারা আছেন তাদের আপনি যদি পৃষ্ঠপোষকতা না করেন, বা এদেশে যারা হাজার কোটি টাকার মালিক আছে, বহুত বহুত শিল্পপতি আছেন, আপনারা খুব অল্প পয়সা লাগে এখান থেকে আশেপাশের রাষ্ট্রগুলোতে দেখেন মিউজিশিয়ানদের কীভাবে, আপনি কিছুদিন পরে মিউজিশিয়ান পাবেন না, খুঁজে পাবেন না। এদেশে ওই যে বন্য প্রাণীর মতন ওদের সংরক্ষণ করো, ওদের মেরে ফেলো না। সুতরাং এই মিউজিশিয়ানদের এবং শিল্পীদের তাদের বাঁচায় রাখার জন্যে আপনারা এগিয়ে আসেন। বড় বড় ইন্ডাস্ট্রি হবে, কিন্তু আপনি এই যে আপনার সংস্কৃতি যদি না বাঁচে, তাহলে আপনার কোনো কিছুই বাঁচবে না। আপনারা এগিয়ে আসেন এই শিল্প সংস্কৃতিকে বাঁচায় রাখা। চমৎকার, আমি আপনার সাথে একেবারে একমত। এগিয়ে আসতে হবে, সেটা আমি হই, আরেকজন হোক, সর্বোপরি সরকার। আপনাকে আজকে সরকার কিন্তু তার স্বীকৃতি দিয়েছে, আপনি 21 পদক পেয়েছেন, এটা আপনার একটি যোগ্য পদক। যাই হোক, আমরা এটুকুই বলবো, এ যেন আমাদেরই সম্পদ, এই সুর যেন আমাদেরই কথা বলে, আমাদেরই গান গায়। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ। তার আগে একটু পরিচয় করে দিই, আজকে আপনার সঙ্গে তারা প্রতিটা পর্বে থাকে। এখানে শহীদ মাহমুদ, একজন পরিচালক, সঙ্গীত পরিচালক, কবির। এখানে শাকিল এবং আরেকজন সঙ্গীত পরিচালক মেহেদী বাপন। আপনার নাম শুনে কিন্তু ওরা বলেছিল যে এখানে আমাদের কাজ না থাকলেও আমরা তাকে দেখব, তার থেকে কথা শুনবো। এটা আমাদের জন্য একটা শিক্ষা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমি তো তাদেরই ভাই। অবশ্যই। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন, তার কথা শুনলেন, আপনারা এগিয়ে আসুন, সবাইকে বলেন আমাদের সুরকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আপনাদের প্রতি আমার, গাজী ভাই, সবার আকুল আবেদন। শুভেচ্ছা।